কল্পনা করুন তো, একটা অত্যন্ত এক্সক্লুসিভ ভিআইপি ক্লাব। ঠিক আছে। সেখানে হঠাৎ করে ৪ জন নতুন বেশ প্রভাবশালী ব্যক্তি এসে একেবারে ভিআইপি অ্যাক্সেস দাবি করে বসল। আচ্ছা। আর তাদের এই দাবি আটকাতে সাধারণ লাইনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ আক্ষরিক অর্থেই একটা আম, কফি ক্লাব খুলে বসল। কফি ক্লাব। হ্যাঁ, যেন ওই ৪ জন কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে। শুনতে কোনো হলিউড সিনেমার প্লট মনে হলেও এটা আসলে জাতিসংঘের বর্তমান নিরাপত্তা পরিষদের একদম বাস্তব চিত্র। একদম বেশ মজার একটা উপমা দিয়েছেন। তো আজকের এই বিস্তারিত আলোচনায় আমাদের হাতে রাষ্ট্রবিজ্ঞানের বেশ দারুণ আর তথ্যবহুল কিছু নোটস রয়েছে। এই সোর্স মেটেরিয়ালে জাতিসংঘের ইতিহাস, এর ভেতরের জটিল অঙ্গ সংস্থা এবং আন্তর্জাতিক বিচার ব্যবস্থার খুঁটিনাটি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, সোর্সগুলো আমি দেখেছি, বেশ গোছানো। আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু কিছু সাল বা নাম মুখস্থ করা নয়, বরং জাতিসংঘের মতো এত বিশাল একটা বৈশ্বিক ব্যবস্থা আসলে কাজ করে কিভাবে, এর পেছনের ক্ষমতার রাজনীতি ঠিক কেমন, আর কেন এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ সেটা ডিকোড করা। আর এই ডিকোড করার কাজটাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। ঠিক। তথ্যের অতি প্রাচুর্যের এই যুগে আমরা তো প্রতিনিয়ত অসংখ্য খবর আর ডেটার বন্যায় ভাসছি, তাই না? কিন্তু এই ডেটাগুলোর পেছনে সঠিক প্রেক্ষাপট বুঝতে পারাটাই সবচেয়ে জরুরি। একদমই তাই। এই নোটসগুলো কিন্তু শুধু কিছু ঐতিহাসিক ঘটনার তালিকা নয়, এগুলো হলো আধুনিক বিশ্বের শাসন ব্যবস্থার একটা ব্লুপ্রিন্ট বলা যায়। কিভাবে রাষ্ট্রগুলো একে অপরের সাথে দরকষাকষি করে, কিভাবে বৈশ্বিক সংকটগুলো সামাল দেওয়া হয়, তার পুরো মেকানিজমটা এই তথ্যগুলোর মধ্যেই লুকিয়ে আছে। ঠিক আছে, তো চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। একেবারে গোড়া থেকেই শুরু করি। হ্যাঁ, শুরু করা যাক। সময়টা ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। ওই বছরের ২৫ এপ্রিল স্যান ফ্রান্সিসকোতে ৫০টি দেশের সরকার মিলে একটা সম্মেলন শুরু করে। আর সেখানে কিন্তু জাতিসংঘের চার্টার বা সনদ তৈরির কাজ শুরু হয়। ঠিক। আর মজার ব্যাপার হলো, এই ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ নামটা প্রথম দিয়েছিলেন কে জানেন? তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। হ্যাঁ, এটা একটা দারুণ তথ্য। এরপর ওই বছরেরই ২৪ অক্টোবর সনদটি কার্যকর হয়। আর সেই দিনটিকেই কিন্তু আমরা বিশ্বজুড়ে ইউএন ডে বা জাতিসংঘ দিবস হিসেবে পালন করি। ২৪ অক্টোবর। নিউ ইয়র্কের সদর দপ্তর থেকে পরিচালিত এই বিশাল সংস্থায় বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩। সবশেষ ২০১১ সালে যোগ দেয় দক্ষিণ সুদান। আচ্ছা। আর এই বিশাল বৈশ্বিক কার্যক্রম পরিচালনার জন্য ৬টি দাপ্তরিক ভাষা ব্যবহার করা হয়: আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, স্প্যানিশ এবং রাশিয়ান। কিন্তু আমার প্রথম প্রশ্ন হলো, এই যে ১৯৩টি দেশ, এদের সবার ক্ষমতা কি সমান? উম, আসলে এখানেই আসল ক্ষমতার সমীকরণটা লুকিয়ে আছে। তাই নাকি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমরা জাতিসংঘের সাধারণ পরিষদ অর্থাৎ ইউএনজিএ এবং নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি এর মধ্যকার মূল পার্থক্যটা দেখতে পাই। আচ্ছা, বিষয়টা যদি একটু সহজ করে বোঝান। আপনি যদি একটা উপমা দেন, ধরুন সাধারণ পরিষদ হলো অনেকটা একটা বিশাল টাউন হল মিটিংয়ের মতো। টাউন হল মিটিং। হ্যাঁ, সেখানে ১৯৩টি দেশের প্রত্যেকেরই একটা করে ভোট আছে, সবাই সেখানে কথা বলতে পারে। কিন্তু নিরাপত্তা পরিষদ, এটা হলো সেই এক্সক্লুসিভ বোর্ড অফ ডিরেক্টরস। ও আচ্ছা, সেই ভিআইপি ক্লাব। ঠিক ধরেছেন। এই বোর্ড অফ ডিরেক্টরসের গঠনটাই জাতিসংঘের সবচেয়ে আলোচিত বিষয়। এখানে সদস্য মাত্র ১৫ জন। মাত্র ১৫ জন ১৯৩ দেশের মধ্যে? হ্যাঁ, আম, এর মধ্যে ১০ জন হল অস্থায়ী সদস্য, যারা ২ বছরের জন্য নির্বাচিত হয়। কিন্তু আসল ক্ষমতাটা থাকে ৫ জন স্থায়ী সদস্যের হাতে। এই ৫ জন কারা? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। এদের হাতে রয়েছে সেই বহুল কাঙ্ক্ষিত ভিটো ক্ষমতা। ভিটো। এর মানে কি দাঁড়াচ্ছে আসলে? অর্থাৎ এই ৫টি দেশের যে কোনো একটি যদি কোনো সিদ্ধান্তে শুধু একটা না বলে দেয়, তবে পুরো বিশ্ব একমত হলেও সেই সিদ্ধান্ত সাথে সাথে বাতিল হয়ে যাবে। ১ মিনিট,
এই জায়গায় এসে একটু থামতে হচ্ছে। হ্যাঁ, বলুন। মাত্র ৫টি দেশের হাতে পুরো বিশ্বকে থামিয়ে দেওয়ার এই ক্ষমতা থাকাটা কি সোজাসাপটা একটা অগণতান্ত্রিক ব্যবস্থা নয়? মানে বাকি ১৮৮টি দেশ যদি একমত হয় যে কোথাও একটা যুদ্ধ থামানো দরকার, তবুও এই ৫-এর একজন না বললে সব বাতিল। এটা কেমন নিয়ম? আপনার এই আপত্তিটা অত্যন্ত যৌক্তিক এবং এটা নিয়ে দশকের পর দশক ধরে বিতর্ক চলছে। তো এটা কেন রাখা হলো? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের ১৯৪৫ সালের রাজনৈতিক বাস্তবতায় ফিরে যেতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব নেতাদের প্রধান লক্ষ্য ছিল তৃতীয় আরেকটি বিশ্বযুদ্ধ যেন না হয়। সেটা তো স্বাভাবিক। আর সেই সময়কার সবচেয়ে শক্তিশালী বিজয়ী রাষ্ট্রগুলোকে যদি একই টেবিলে বসিয়ে রাখতে হয়, তবে তাদের এমন কোনো বিশেষ সুবিধা দিতে হতো যাতে তারা এই জোট ছেড়ে বেরিয়ে না যায়। মানে একটা লোভনীয় অফার দিতে হতো। অনেকটা সেরকমই। লিগ অব নেশনসের ব্যর্থতা থেকে তারা এই শিক্ষাটাই পেয়েছিল। ভিটো ক্ষমতা মূলত সেই পরাশক্তিগুলোকে জাতিসংঘের ভেতরে ধরে রাখার একটা টোপ ছিল। ও আচ্ছা, এখন বুঝতে পারছি। কিন্তু আপনি যেমনটা বলছিলেন, এর একটা বড় ত্রুটি খুব দ্রুতই সামনে চলে আসে। যদি এই ৫ স্থায়ী সদস্যের মধ্যে কোনো একটি দেশ নিজেই কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, বা নিজেদের স্বার্থরক্ষায় বারবার ভিটো প্রয়োগ করে। একদম, তখন তো নিরাপত্তা পরিষদ পুরোপুরি অচল হয়ে পড়বে। শান্তিরক্ষার মূল দায়িত্ব যাদের, তারাই যদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, তখন কি হবে? সত্যি তো, তখন কি হবে? পুরো বিশ্ব কি বসে বসে দেখবে? ঠিক এই সংকট সমাধানের জন্য ১৯৫০ সালে ৩ নভেম্বর সাধারণ পরিষদে একটা যুগান্তকারী রেজলিউশন আনা হয়, এটার নাম কি? ইউনাইটিং ফর পিস বা শান্তির জন্য ঐক্য। আচ্ছা। এই রেজলিউশন অনুযায়ী যদি ভিটো ক্ষমতার অপব্যবহারের কারণে নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যর্থ হয়, তখন সাধারণ পরিষদ অবিলম্বে বিষয়টা বিবেচনা করে জরুরি পদক্ষেপ নিতে পারে। তার মানে সাধারণ পরিষদ তখন ক্ষমতা নিয়ে নেয়? বিষয়টা অনেকটা সেরকমই। এটা মূলত নিরাপত্তা পরিষদের স্থিবিরতা কাটানোর জন্য সাধারণ পরিষদের হাতে থাকা একটা সেফটি ভালভ। কিন্তু এখানেই তো আমার একটা খটকা লাগছে। কিরকম? যদি সাধারণ পরিষদ চাইলেই এই ইউনাইটিং ফর পিস রেজলিউশন ব্যবহার করে নিরাপত্তা পরিষদকে পাশ কাটাতে পারে, তাহলে তো ভিটো ক্ষমতার আর কোনো আসল জড়ই থাকল না। তাহলে এই নিয়মটা সবসময় ব্যবহার করা হয় না কেন? কারণ আন্তর্জাতিক আইনে এই দুটি পরিষদের প্রস্তাবের ওজনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। তাই নাকি? হ্যাঁ, নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তগুলো সদস্য রাষ্ট্রগুলোর জন্য মানা আইনত বাধ্যতামূলক। তারা চাইলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে বা সামরিক অভিযানও চালাতে পারে। আচ্ছা, আর সাধারণ পরিষদ? কিন্তু সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মূলত সুপারিশ বা রেকমেন্ডেশন। সাধারণ পরিষদ একটা প্রস্তাব পাস করে বলতে পারে যে অমুক দেশের এই কাজ করা উচিত, কিন্তু সেটা জোর করে চাপিয়ে দেওয়ার ক্ষমতা তাদের নেই। ও, তার মানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক তাই। তাছাড়া সাধারণ পরিষদে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিশাল এক কূটনৈতিক চ্যালেঞ্জ। তাই ইউনাইটিং ফর পিস একটা নৈতিক চাপ তৈরি করলেও এটা ভিটো ক্ষমতার পুরোপুরি বিকল্প নয়। এখানে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ ১৯৪৫ সালের পৃথিবীর রাজনৈতিক আর অর্থনৈতিক বাস্তবতা আর আজকের বাস্তবতা তো এক নয়, তাই না? একদমই এক নয়। আজকের দিনে দাঁড়িয়ে অনেক দেশই মনে করছে যে নিরাপত্তা পরিষদের এই কাঠামো একেবারেই সেকেলে। তারা ওই এক্সক্লুসিভ ক্লাবে ঢুকতে চাইছে। ওই G4 বা গ্রুপ অফ 4 এর কথা বলছেন তো? হ্যাঁ, ঠিক তাই। ভারত, জার্মানি, ব্রাজিল এবং জাপান, এই ৪টি অত্যন্ত শক্তিশালী আর প্রভাবশালী দেশ মিলে G4 গঠন করেছে। আর তারা একজোট হয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দাবি করছে। ঠিক। আর এই জায়গাতেই আমি পর্বের শুরুতে বলা সেই কফি ক্লাবের উপমাটা দিয়েছিলাম। যারা এই ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছে, তাদের আটকাতে প্রায় ৪০টির মতো দেশের একটা অনানুষ্ঠানিক জোট তৈরি হয়েছে। আর তারাই এই সংস্কার আর স্থায়ী সদস্যপদ বৃদ্ধির কড়া বিরোধিতা করছে। হ্যাঁ, আর এই জোটটাই কফি ক্লাব নামে পরিচিত। এই কফি ক্লাবের রাজনীতিটা কিন্তু আন্তর্জাতিক কূটনীতির সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটা। একটু খেয়াল করলেই দেখবেন যে ভৌগোলিক রাজনীতির এক নিখুঁত দাবা খেলা চলছে এখানে। কিরকম? কফি ক্লাবের মূল সদস্য কারা? ইতালি, পাকিস্তান, মেক্সিকো বা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো। কেন তারা এর বিরোধিতা করছে? কারণটা খুব সহজ। নিজেদের আঞ্চলিক স্বার্থ। একদম। পাকিস্তান কখনোই চাইবে না যে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত স্থায়ী সদস্যপদ পেয়ে যাক। একইভাবে ইতালি চায় না জার্মানি ক্ষমতা পাক।
আর মেক্সিকো চায় না ব্রাজিল পুরো ল্যাটিন আমেরিকার প্রতিনিধি হয়ে যাক। ঠিক ধরেছেন। তাদের মূল যুক্তি হল স্থায়ী সদস্য সংখ্যা বাড়ালে সেটা জাতিসংঘের বিকেন্দ্রীকরণ হবে না, বরং ক্ষমতা কেবল আরও কয়েকটি নির্দিষ্ট দেশের হাতে কেন্দ্রীভূত হবে। পয়েন্টটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না। হ্যাঁ, তারা চায় অস্থায়ী সদস্যপদ বাড়ুক, যাতে সব অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। অর্থাৎ একদিকে নতুন অর্থনৈতিক পরাশক্তিগুলো তাদের প্রাপ্য সম্মান চাইছে, অন্যদিকে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা একে অপরকে আটকে রাখার চেষ্টা করছে। এই কূটনৈতিক দড়ি টানাটানি সত্যিই অবিশ্বাস্য। তবে শুধু তো নিউ ইয়র্কের সদর দপ্তরে বসে থাকা কূটনীতিবিদদের মধ্যেই জাতিসংঘের কার্যক্রম সীমাবদ্ধ নয়। না, একেবারেই না। এর বিশাল এক কর্মযজ্ঞ ছড়িয়ে আছে নিউ ইয়র্কের বাইরে, একেবারে মাঠ পর্যায়ে। আমরা যদি জাতিসংঘের বিভিন্ন স্পেশালাইজড এজেন্সির দিকে তাকাই, তখন অনেক অদ্ভুত সমীকরণ চোখে পড়ে। যেমন ধরুন ইউনেস্কোর কথা। হ্যাঁ, শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির এই সংস্থাটির সদস্যপদের তালিকা দেখলে তো যে কেউ বিভ্রান্ত হতে পারে। সেটা কেন? কারণ ফিলিস্তিন ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য, কিন্তু জাতিসংঘের ৩ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং লিচটেনস্টাইন ইউনেস্কো সদস্য নয়। বেশ মজার একটা বৈপরীত্য। আবার কুক আইল্যান্ডস এবং নিউয়ে নামের দুটি অঞ্চল, যারা জাতিসংঘের সদস্যই নয়, তারা ইউনেস্কোর পূর্ণ সদস্য। দারুণ ব্যাপার। শুধু তাই নয়, বিশ্বব্যাংক গ্রুপের দিকে তাকালে দেখা যায় এটা শুধু একটা ব্যাংক নয়, বরং ৫টি ভিন্ন ভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়ে গঠিত: আইবিআরডি, আইডিএ, আইএফসি, মিগা এবং আইসিএসআইডি। হ্যাঁ, এই ৫টা মিলে বিশ্বব্যাংক গ্রুপ। আমাদের সোর্স ম্যাটেরিয়াল বলছে ভারত এই ৫টি সংস্থার ৪টি সদস্য হলেও ওই বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির সংস্থা আইসিএসআইডির সদস্য নয়। মানে পুরো ব্যবস্থাটাই অসংখ্য নিয়ম আর ব্যতিক্রম দিয়ে ঘেরা। কেন এমনটা হয়? কারণ জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সিগুলো আইনগতভাবে এবং কাঠামোগতভাবে স্বাধীন। সাধারণ মানুষ মনে করে জাতিসংঘ হলো একটা ছাতা, যার নিচে সবাই একইভাবে কাজ করে। আমি তো সেরকমই ভাবতাম। আসলে তা নয়। বিশ্বব্যাংক বা ইউনেস্কোর মতো সংস্থাগুলোর নিজেদের আলাদা শাসনতন্ত্র, সদস্যপদ গ্রহণের নিয়ম এবং নিজস্ব বাজেট রয়েছে। তারা জাতিসংঘের মূল কাঠামোর সাথে যুক্ত থাকে ঠিকই, কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীন। ও আচ্ছা, আর ভারতের ওই আইসিএসআইডির সদস্য না হওয়ার কারণটা কি? এর পেছনে একটা বড় কারণ আছে। আইসিএসআইডি মূলত রাষ্ট্র এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে। ভারত বা অন্যান্য অনেক উন্নয়নশীল দেশ মনে করে যে তাদের অভ্যন্তরীণ কোনো প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীর সাথে ঝামেলা হলে সেটার বিচার তাদের নিজস্ব আদালতে হওয়া উচিত। তারা বাইরের হস্তক্ষেপ চাইছে না। ঠিক, তারা চায় না যে কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এসে তাদের রাষ্ট্রের সিদ্ধান্তের উপর খবরদারি করুক। এটা মূলত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বাধীনতার একটা কৌশলগত অবস্থান। বুঝলাম। দেশগুলো তাদের নিজেদের সুবিধামতো সংস্থা বেছে নিচ্ছে। তবে মাঠ পর্যায়ের কাজের কথা বলতে গেলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউএন পিসকিপিং ফোর্সেসের কথা তো কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। একদমই না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে সামরিক পর্যবেক্ষক পাঠানোর মাধ্যমে এদের যাত্রা শুরু। সবচেয়ে অবাক করা বিষয় হল জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী বা পুলিশ বাহিনী নেই। সদস্য দেশগুলো স্বেচ্ছায় তাদের সৈন্য পাঠায়। আর এখানেই একটা বিশাল বৈপরীত্য চোখে পড়ে। শান্তিরক্ষা কার্যক্রমের সবচেয়ে বেশি অর্থ বা ফান্ডিং দেয় যুক্তরাষ্ট্র, চীন ও জাপানের মতো ধনী দেশগুলো। কিন্তু সবচেয়ে বেশি সৈন্য বা ট্রুপস কারা দেয় জানেন? উন্নয়নশীল দেশগুলো, তাই না? হ্যাঁ, বাংলাদেশ, নেপাল এবং ভারত। মানে ধনী দেশগুলো আরাম করে বসে শুধু চেক লিখছে, আর উন্নয়নশীল দেশগুলো আক্ষরিক অর্থেই বিশ্বশান্তি রক্ষার জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে। একদম ঠিক বলেছেন। আর এই ঝুঁকিটা কিন্তু কোনো রূপক অর্থে নয়, এটা একেবারেই বাস্তব। শান্তিরক্ষীরা প্রায়শই এমন সব যুদ্ধবিধ্বস্ত এবং চরম বিপজ্জনক এলাকায় কাজ করেন যেখানে কোনো রাষ্ট্রের নিজস্ব সেনাবাহিনীও যেতে ভয় পায়। এই কাজের ঝুঁকি কতখানি তার সবচেয়ে বড় প্রমাণ হল স্বয়ং জাতিসংঘের মহাসচিবের আত্মত্যাগ। তাই নাকি? হ্যাঁ, ১৯৬১ সালের সেপ্টেম্বরে কঙ্গো সংকট সমাধানের চেষ্টায় আফ্রিকার মাটিতে দায়িত্ব পালনরত অবস্থায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন তৎকালীন মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ড। এটা তো বেশ দুঃখজনক।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য এটা ছিল জাতিসংঘের সর্বোচ্চ পর্যায়ের আত্মত্যাগ। তবে শান্তিরক্ষার পাশাপাশি আমাদের নোটসে জাতিসংঘের আরেকটা অত্যন্ত বিতর্কিত ও জটিল দিকের কথা বলা হয়েছে। সেটা কি? সেটা হলো মানবিক হস্তক্ষেপ বা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশনস। হ্যাঁ, আমি ঠিক এই পয়েন্টটাতেই আসতেই চাচ্ছিলাম। আমাদের সোর্স ম্যাটেরিয়ালে স্পষ্টভাবে কয়েকটি হস্তক্ষেপের উদাহরণ দেওয়া আছে। যেমন 1992 সালে সোমালিয়া, 1994 সালে হাইতি এবং 2000 সালে সিয়েরা লিওনে হস্তক্ষেপের কথা বলা হয়েছে, যেখানে চরম মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে সামরিক বাহিনীর ব্যবহার করা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এর পরপরই নোটসে 2003 সালের ইরাক এবং 2011 সালের লিবিয়ার কথা উল্লেখ করা হয়েছে। একটু থামুন তো, সোমালিয়া আর ইরাকের সামরিক অভিযান তো সম্পূর্ণ আলাদা বিষয়, তাই না? এখানে কি মানবাধিকারের দোহাই দিয়ে অন্য কোনো খেলা চলছিল? আপনি আন্তর্জাতিক আইনের সবচেয়ে ধূসর এলাকাটিতে হাত দিয়েছেন। এই মানবিক হস্তক্ষেপের ধারণাটি কাগজে কলমে যতটা সুন্দর, বাস্তবে ততটাই জটিল। কি রকম? যখন সোমালিয়া বা সিয়েরা লিওনে হস্তক্ষেপ করা হয়েছিল, তার মূল উদ্দেশ্য ছিল মূলত গণহত্যা বা ব্যাপক অনাহার থেকে সাধারণ মানুষকে বাঁচানো। কিন্তু 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের ইরাক আক্রমণের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে তো অস্ত্র খোঁজার একটা ব্যাপার ছিল। হ্যাঁ, সোর্স অনুযায়ী ব্যাপকভাবে মনে করা হয় যে এই সামরিক অভিযানের পেছনে ভূরাজনৈতিক এবং কৌশলগত উদ্দেশ্যই প্রধান ছিল। কিন্তু সেই সময় আন্তর্জাতিক মহলের একটা অংশ একে মানবিক হস্তক্ষেপ বা সাদ্দাম হোসেনের অত্যাচার থেকে জনগণকে মুক্ত করার অজুহাত হিসেবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল, যেটা ছিল অত্যন্ত বিতর্কিত। একদম। একইভাবে 2011 সালে লিবিয়ায় গাদাফির বাহিনীর হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে যে নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছিল, তার প্রাথমিক যুক্তিও ছিল সাধারণ মানুষের জীবন রক্ষা। কিন্তু পরিণতি তো অন্যরকম হলো। ঠিক তাই। পরবর্তীতে এই অভিযানটি কার্যত একটা শাসনতন্ত্র পরিবর্তনের বা রেজাইম চেঞ্জের যুদ্ধে পরিণত হয়। অর্থাৎ কখন একটা সামরিক অভিযান আসলেই মানবিক কারণে হচ্ছে আর কখন সেটা পরাশক্তিগুলোর ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, তা নির্ণয় করা সত্যিই খুব কঠিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শান্তিরক্ষা বা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কোনো একটা অঞ্চলে হয়তো সংঘাত থামানো সম্ভব। কিন্তু সংঘাত থামানোই তো শেষ কথা নয়। এরপর আসে ন্যায় বিচারের প্রশ্ন। যারা এই গণহত্যা বা যুদ্ধাপরাধ শুরু করেছিল, সেই চরম অপরাধীদের তো আর ছেড়ে দেওয়া যায় না। কিভাবে আন্তর্জাতিক মঞ্চে তাদের বিচার করা হয়? এখানেই আসে আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গ। সোর্স মেটেরিয়াল আমাদের দুটি ভিন্ন ধরনের আন্তর্জাতিক আদালতের সাথে পরিচয় করিয়ে দেয়। একটা হলো আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে এবং অপরটি হলো আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। এই দুটির পার্থক্য অনেকের কাছেই পরিষ্কার নয়। হ্যাঁ, এই জায়গাটা বেশ কনফিউজিং। বিষয়টিকে সহজে বোঝার জন্য আমরা একটা চমৎকার উপমা ব্যবহার করতে পারি। জি, উপমাটি দিয়ে বিষয়টির গভীরে যাওয়া যাক। ধরুন, দুই প্রতিবেশীর মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ শুরু হলো। একজন বলছে, তুমি আমার সীমানা পার হয়ে বেড়া দিয়েছ। এই ধরনের বিরোধ মেটানোর জন্য আমরা যেমন দেওয়ানি আদালত বা সিভিল কোর্টে যাই, আইসিজে হলো ঠিক তেমনই একটা আদালত। সিভিল কোড 1946 সালে প্রতিষ্ঠিত এই আদালতটি জাতিসংঘের অফিসিয়াল বিচারিক অঙ্গ। এটা নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত। এটা কেবল রাষ্ট্রগুলোর মধ্যকার আইনি বিরোধ নিষ্পত্তি করে, যেমন একটা দেশের সাথে আরেকটা দেশের সমুদ্র সীমা বা চুক্তি ভঙ্গ নিয়ে মামলা। আচ্ছা। অন্যদিকে ওই জমির বিরোধের জেরে যদি কোনো প্রতিবেশী আরেক প্রতিবেশীকে খুন করে বসে, তখন আমরা যাই ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্টে। আইসিসি হল সেই ক্রিমিনাল কোর্ট। দারুণ উপমা। এটা সিরিয়াল কিলার বা চরম মাত্রার অপরাধীদের বিচার করে। 2002 সালে রোম স্ট্যাটিউটের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয় এবং খেয়াল রাখা জরুরি, এটা কিন্তু জাতিসংঘের কোনো অংশ নয়। সবচেয়ে বড় পার্থক্য হল আইসিসি কোনো রাষ্ট্রের বিচার করে না, এটা বিচার করেন নির্দিষ্ট ব্যক্তির। অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন। যদি আমরা এই আদালতের কাজের পরিধি বা মেকানিজমটা দেখি, তবে দেখব যে আইসিসির বিচার্য বিষয় মূলত 4টি চরম আন্তর্জাতিক অপরাধ। এই 4টা কি কি? গণহত্যা বা জেনোসাইড,
মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং 2010 সালে সংশোধনী এনে যুক্ত করা আগ্রাসনের অপরাধ বা ক্রাইমস অফ অ্যাগ্রেশন। আচ্ছা, কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি নীতি কাজ করে, যাকে বলা হয় কমপ্লিমেন্টারিটি বা পরিপূরক নীতি। পরিপূরক নীতি সেটা আবার কি? আইসিসি কখনোই কোনো দেশের নিজস্ব বিচার ব্যবস্থাকে প্রতিস্থাপন করতে বা সরিয়ে দিতে চায় না। ধরুন কোনো দেশে একটা মানবতাবিরোধী অপরাধ হলো, আইসিসি সাথে সাথেই সেখানে বিচার শুরু করবে না। ও আচ্ছা, আগে দেশটাকে সুযোগ দেবে। ঠিক, তারা প্রথমে দেখবে যে ওই দেশের নিজস্ব আইনি ব্যবস্থা এই চরম অপরাধগুলোর বিচার করতে সক্ষম কিনা, বা তারা আদৌ বিচার করতে চায় কিনা। শুধুমাত্র যখন প্রমাণিত হয় যে রাষ্ট্রটি বিচার করতে পুরোপুরি অক্ষম বা ইচ্ছাকৃতভাবে অপরাধীদের আড়াল করছে, ঠিক তখনই কেবল আইসিসি হস্তক্ষেপ করে। এটা বুঝতে পারলাম, কিন্তু আইসিসির তো একটা বিশাল বড় সীমাবদ্ধতা আছে। কি রকম? তাদের তো নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই। তারা আসামিদের গ্রেপ্তার করার জন্য তো সদস্য দেশগুলোর সহযোগিতার উপর পুরোপুরি নির্ভরশীল। এটা একটা বড় পয়েন্ট। তো আমার প্রশ্ন হলো যে আদালতের কোনো পুলিশ নেই, পরোয়ানা জারি করে আসামিকে ধরে আনার ক্ষমতা নেই, সেই আদালত তো মূলত একটা প্রতীকী আদালত। দ্য হ্যাগে বসে তারা শুধু পরোয়ানা জারি করে আর আশা করে যে কেউ হয়তো আসামিকে ধরে আনবে। এর বাস্তব কোনো মূল্য আছে কি? এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন, এবং এটা আন্তর্জাতিক বিচার ব্যবস্থার একটা বড় দুর্বলতাও বটে। হ্যাঁ, রাষ্ট্রগুলো যদি সহযোগিতা না করে, তবে আইসিসির রায় কার্যকর করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেটাই তো বলছি। কিন্তু এর মানে এই নয় যে এই আদালতের কোনো বাস্তব মূল্য নেই। কিভাবে? যখন আইসিসি কোনো রাষ্ট্রপ্রধান বা সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন সেই ব্যক্তি আন্তর্জাতিক অঙ্গনে আক্ষরিক অর্থেই একঘরে বা রেডিও অ্যাক্টিভ হয়ে পড়েন। একঘরে হয়ে পড়েন। হ্যাঁ, আইসিসির 120টিরও বেশি সদস্য রাষ্ট্র রয়েছে। এর মানে হলো ওই ব্যক্তি এই 120টি দেশের কোথাও ভ্রমণ করতে পারবেন না, কারণ সেখানে পা রাখলেই ওই দেশের সরকার তাকে আইনিভাবে গ্রেফতার করতে বাধ্য। ও, বুঝতে পেরেছি। এটা ওই ব্যক্তির কূটনীতিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন এবং রাজনৈতিক ক্যারিয়ারের উপর বিশাল এক চাপ তৈরি করে। এটা হয়তো তাৎক্ষণিকভাবে আসামিকে জেলে ঢোকাতে পারে না, কিন্তু এটা তাকে আন্তর্জাতিক বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। তাহলে এতক্ষণের এই দীর্ঘ আর গভীর আলোচনার পর এর মানে আসলে কি দাঁড়াচ্ছে? আমরা দেখলাম 1945 সালে সে সান ফ্রান্সিসকো সম্মেলন থেকে শুরু করে ভেটো ক্ষমতার রাজনীতি কিভাবে কাজ করে। আমরা দেখলাম কফি ক্লাবের কূটনীতি কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঠেকিয়ে রাখছে। একদম। তো উন্নয়নশীল দেশগুলোর শান্তিরক্ষীদের আত্মত্যাগ। আমরা আরও দেখলাম কিভাবে মানবিক হস্তক্ষেপের নামে কখনো মানুষের জীবন বাঁচে, আবার কখনো তা ভূ-রাজনৈতিক স্বার্থের হাতিয়ার হয়। হ্যাঁ, আর সবশেষে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা। ঠিক, আইসিজে এবং আইসিসি এর জটিল মেকানিজম। একটা বিষয় খুব স্পষ্ট, জাতিসংঘ কোনোভাবেই একটা নিখুঁত ব্যবস্থা নয়। একেবারেই না। এর কাঠামোতে চরম বৈষম্য আছে, সিদ্ধান্তে দীর্ঘশ্রুতিতা আছে, আর পরাশক্তিগুলোর স্বার্থের সংঘাত তো পদে পদে আছেই। কিন্তু তারপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা এই বিশাল আর জটিল মেকানিজমটাই এখনও পর্যন্ত পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখার, একে অপরের সাথে কথা বলার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমি সম্পূর্ণ একমত। আর এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সোর্স মেটেরিয়াল থেকে একটা বিশেষ অঙ্গসংস্থার কথা আমি উল্লেখ করতে চাই। আচ্ছা, বলুন। এটা হয়তো শ্রোতাদের জন্য বেশ বড় একটা চিন্তার খোরাক হতে পারে। জাতিসংঘের মূল সনদে ট্রাস্টিশিপ কাউন্সিল নামে একটা অঙ্গসংস্থার কথা বলা আছে। ট্রাস্টিশিপ কাউন্সিল? হ্যাঁ, 1945 সালে এটা তৈরি করা হয়েছিল একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে। সাবেক কলোনি বা পরাধীন অঞ্চলগুলোকে ধাপে ধাপে স্বায়ত্তশাসন আর স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো তারা কি সফল হয়েছিল? এই কাউন্সিল তাদের কাজ অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছিল। 1994 সালে যখন পালাউ নামের সর্বশেষ ট্রাস্ট অঞ্চলটি স্বাধীন হয়ে যায়, তখন ট্রাস্টিশিপ কাউন্সিল তাদের সকল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করে। ওয়াও! তার মানে তারা নিজেদের কাজ শেষ করে অবসর নিয়েছে। ঠিক তাই, তারা তাদের উদ্দেশ্য পুরোপুরি পূরণ করে নিজেরাই নিজেদের কাজের সমাপ্তি টেনেছিল। এটা আমাদের সামনে একটা অত্যন্ত গভীর প্রশ্ন তুলে ধরে। কি রকম প্রশ্ন? ট্রাস্টিশিপ কাউন্সিলের মতো জাতিসংঘের অন্যান্য অঙ্গসংস্থাগুলো বা পুরো ব্যবস্থায় কি একদিন তাদের নির্ধারিত বৈশ্বিক সমস্যাগুলো, যেমন চরম দারিদ্র্য, সংঘাত বা মানবাধিকার লঙ্ঘন, পুরোপুরি সমাধান করে নিজেদের বিলুপ্ত করতে পারবে?
বেশ ভাবনার বিষয়। নাকি আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে এই বিশাল আমলাতান্ত্রিক কাঠামোর কোনো শেষ নেই, যারা অনন্তকাল ধরে কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই কেবল একের পর এক সংকট ব্যবস্থাপনাই করেই যাবে?